আগের পর্বে আমরা দেখেছিলাম লি যখন জেলের ভেতর কাজ করছিল তখন এক বৃদ্ধ লোক হঠাৎ তার সামনে এসে পড়ে। লি ভালো মানুষ হয়, সে বৃদ্ধকে সাহায্য করতে চায়, কিন্তু তার বদলে ওই লোকটা আচমকা লির পেটে একটা ধারালো চাকু ঢুকিয়ে দেয়। লি তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এই পার্টের শুরুতে দেখা যায় লি ওই বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে ব্যথায় কুঁকড়ে যাওয়ার বদলে উল্টো একটা মুচকি হাসি দেয়। লির এই হাসি দেখে বৃদ্ধ লোকটি পুরো থতমত খেয়ে যায়। এরপর জানা যায় লি আসলে নিজের হাত দিয়ে চাকুর ফালটা শক্ত করে ধরে ফেলেছিল। চাকুটা তার পেটে মোটেও ঢোকেনি। বৃদ্ধ লোকটি অবাক হয়ে ভাবে সে আগে থেকে কিভাবে টের পেয়ে গেল যে আমি তার উপরে হামলা করতে যাচ্ছি। এরপর সে আর দেরি না করে সেখান থেকে পালিয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসলে ওই দিন গাটারলিকে যে বাইবেলটা পড়তে দিয়েছিল সেটার ভেতরে একটা গোপন সংকেত লুকানো ছিল, আর ওই বাইবেলটা প্যানি লির কাছে পাঠিয়েছিল। লি যখন বাইবেলের পৃষ্ঠা আর বাক্যগুলোর দিকে খুঁটিয়ে তাকায় তখন সে সেখানে বৃদ্ধ লোক শব্দটা খেয়াল করে। লি তখনই বুঝতে পেরেছিল যে তাকে জেলের ভেতরে বৃদ্ধ লোকদের থেকে একটু সাবধানে থাকতে হবে। এই কারণে লি ওই বৃদ্ধকে দেখা মাত্র পুরোপুরি সতর্ক হয়ে যায় এবং তার চাকুর আঘাতটা হাত থেকে আটকে দেয়। আর এভাবেই এই যাত্রায় লির জীবনটা বেঁচে যায়। অন্যদিকে প্যানির বস তার উপরে রেখে জিজ্ঞেস করে আমাদের এই গোপন প্ল্যানের কথা লি আগে থেকে কিভাবে জানতে পারলো। প্যানির অ্যাসিস্ট্যান্ট তখন বসকে বলে লি সবসময় একটা কথাই দাবি করে যে তার কাছে কোনো ভ্যাকসিনের ফর্মুলা নেই। আমার তো সন্দেহ হয় জেজের কাছে ওই আসল ফর্মুলা আছে। আমাদের এখন ওর উপরে করা নজর রাখা উচিত। তখন জেরাল্ড বলে আমরা আমাদের পক্ষ থেকে ওর উপরে নজর রাখছি, কিন্তু আমার মনে হয় না তার কাছে কোনো ফর্মুলা আছে। বস, আপনার কি আমাদের উপরে বিন্দুমাত্র ভরসা নেই? বস তখন গম্ভীর হয়ে বলে আমি নিশ্চিত যে ফর্মুলা লির কাছে আছে, তাই যেভাবে পারো তাকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। তারপর তার থেকে ফর্মুলা আদায় করে তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। অফিস থেকে বের হওয়ার পর প্যানির অ্যাসিস্ট্যান্ট তাকে আড়ালে ডেকে বলে আমি খুব ভালো করে জানি তুমি গোপনে লিকে সাহায্য করছো। আমি বসের কাছে এখনো কিছুই বলিনি, কিন্তু মনে রেখো আমি তোমাকে কখনো বসকে ধোঁকা দিতে দেব না। তুমি দয়া করে লিড থেকে এবার দূরে থাকো। অন্য এক দৃশ্যে চেয়ারম্যানের ওয়াইফকে দেখানো হয় সে চেয়ারম্যানের নিয়মিত খাওয়ার ওষুধের বোতলগুলো দেখছিল। চেয়ারম্যান তার কোনো কথাই শুনছে না এবং এন্ড্রুকে কোম্পানি থেকে বের করছে না দেখে সে ভেতরে ভেতরে ভীষণ ক্ষিপ্ত আর আপসেট ছিল। ঠিক তখনই নাথানের অ্যাসিস্ট্যান্ট তাকে একটা ওষুধের বোতল দেয় এবং বলে এই বোতলটা দেখতে একদম অরিজিনাল হলেও এর ভেতরে ওষুধগুলো কিন্তু সম্পূর্ণ নকল। এটা রোজ খাওয়ার ফলে চেয়ারম্যানের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। চেয়ারম্যানের ওয়াইফ তখন কুৎসিত হেসে বলে হ্যাঁ, আমি তো ঠিক এটাই চেয়েছিলাম। এই বলে সে আসল ঔষধগুলো সরিয়ে সেখানে বিষাক্ত নকল ঔষধগুলো রেখে দেয়। এরপর সিন্ডি আর চেয়ারম্যানের ওয়াইফ যখন বাইরে ঘুরতে যাচ্ছিল তখন চেয়ারম্যান সামনে এসে কড়া গলায় জিজ্ঞেস করে তোমরা দুজন এই অসময় কোথায় যাচ্ছ? সিন্ডি আমতামতা করে বলে আমরা জাস্ট বাইরে কোথাও একটা কাজে যাচ্ছি। তখন চেয়ারম্যানের ওয়াইফ নাটক করে বলে আপনি আবার আমাদের জন্য এত চিন্তা কেন করছেন? চেয়ারম্যান এই কথায় রেগে গিয়ে বলে দেখো, আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। তুমি শেয়ার হোল্ডারদের মিটিংটাকে ক্যান্সেল করেছো নাকি এখনো করনি? চেয়ারম্যানের ওয়াইফ তখন মিষ্টি সুরে বলে আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি কাল সকালে মিটিংটা ক্যান্সেল করে দেব। আপনি একদম টেনশন করবেন না, আপনি শুধু নিজের শরীরের খেয়াল রাখুন। এভাবেই সে একজন ভীষণ কেয়ারিং ওয়াইফের মতো নাটক করে। ঠিক তখনই বিয়ে সে চেয়ারম্যানের হাতে ওই ঔষধটা ধরিয়ে দেয় যেটা চেয়ারম্যানের ওয়াইফ গোপনে চেঞ্জ করে রেখেছিল। চেয়ারম্যান ওই মেডিসিনটা খাওয়ার সাথে সাথেই তার ওয়াইফের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। এরপর আমরা দেখতে পাই চেয়ারম্যান এন্ড্রুকে সাথে নিয়ে একটা খুব সাধারণ ক্যাফেতে খাবার খাওয়ার জন্য এসেছে। এন্ড্রু এত বড় একজন মানুষকে এমন সস্তা জায়গায় দেখে জিজ্ঞেস করে আপনি এত বড় একজন চেয়ারম্যান, তবু এইরকম সাধারণ জায়গায় বসে খাবার খান? চেয়ারম্যান তখন ইমোশনাল হয়ে বলে আরে বাবা, আমি আর তোমার মা স্যালোমি আমরা সবাই একসময় এই ক্যাফেতেই আড্ডা দিতাম। বাবার মুখে এই পুরনো স্মৃতির কথা শুনে এন্ড্রু ভেতরে ভেতরে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে এতদিন ধরে এটাই ভেবেছিল যে চেয়ারম্যান হয়তো তার মায়ের হাত ছেড়ে দিয়েছিল এবং তাকেও কোম্পানি থেকে একেবারে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আসল সত্যটা হলো চেয়ারম্যানের ওয়াইফ স্যালোমিকে জোর করে তাড়িয়ে দিয়েছিল। এন্ড্রু আজ পর্যন্ত এই সত্যটা এখনো জানতে পারেনি, তবে সে আজ এতটুকু বুঝতে পেরেছে যে চেয়ারম্যান তার মাকে সত্যি খুব ভালোবাসতো আর এখনো খুব মিস করে। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ বাইরে কোনো সাধারণ খাবার খেতে যায়নি, বরং সে চেয়ারম্যানকে পুরো অন্ধকারে রেখে একটা মস্ত বড় হোটেলে গোপনে শেয়ার হোল্ডারদের সাথে মিটিং এর আয়োজন করেছে। সেখানে সে সবার সামনে নাটক করে বলে আমার হাজবেন্ডের শরীর কিছুদিন ধরে বেশ খারাপ যাচ্ছে, আর এই অসুস্থতার কারণেই
সে ইদানিং বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমাদের কোম্পানির ভবিষ্যৎ তো আমাদের নিজেদেরই হাতে। এই জন্য আমি চাই আগামী মিটিংয়ে এন্ড্রুকে ভাইস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হোক, আর এতে আপনারা সবাই যেন ওর বিরুদ্ধে ভোট দেন। শেয়ার হোল্ডাররা তার এই কথায় রাজি হয়ে যায়, কারণ তাদের মনে হয়েছিল চেয়ারম্যানের ওয়াইফ হয়তো কোম্পানির ভালোর জন্য এমনটা ভাবছে। অন্য দৃশ্যে জিনের মনে গ্রের উপর ভীষণ সন্দেহ জাগে, তাই সে গ্রেকে জিজ্ঞেস করে, তুমি তো সেদিন লির সাথে ড্রিঙ্কস করেছিলে, তাহলে কি তুমি লির ড্রিঙ্কসে গোপনে কোনো কিছু মিশিয়েছিলে? আমি খুব ভালো করে জানি যে তুমি এন্ড্রুর বিশ্বস্ত হতে চাও, কিন্তু এন্ড্রু এখন আর আগের মতো ভালো মানুষ নেই। সে একের পর এক মস্ত বড় বড় ভুল করে চলেছে। আমাদের যে কোনো উপায় ওই আসল ফর্মুলার খোঁজ করতেই হবে, না হলে লিকে এমন সব অমানসিক অত্যাচার সহ্য করতে হবে যা সে করেনি। কিন্তু গ্রে জিনার এই যুক্তিতে কান দেয় না, উল্টো সে রেগে গিয়ে বলে, এন্ড্রু অনেক ভালো মানুষ আর সে আমাদের বস, তার নামে তুমি কোনো আজেবাজে কথা বলো না। এই বলে সে জিনার উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিনা সরাসরি এন্ড্রুর ক্যাবিনে চলে আসে এবং বেশ মুচকি এসে বলে, আজ আমার মনটা খুব খারাপ, আমার সাথে ড্রিঙ্কস করতে যাবে? এন্ড্রু তো মনে মনে এটাই চেয়েছিল। সে ভীষণ খুশি হয়ে জিনার প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে তার মনে জিনার উপরে একটু সন্দেহ ছিল, কারণ সে আগেই জিনাকে তার কেবিনে ভ্যাকসিনের ফর্মুলা খুঁজতে দেখেছিল। এরপর তারা দুজনে একটা বারে যায়। সেখানে গিয়ে জিনা একটা বুদ্ধি খাটিয়ে বলে, চলো আমরা দুজনে একটা গেম খেলি, যে সবচেয়ে বেশি ড্রিঙ্কস করার পরে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে সেই হবে উইনার, আর উইনার যা আবদার করবে রানার আপকে সেটাই করতে হবে। বলো রাজি আছো? এন্ড্রু হেসে বলে, ঠিক আছে, চলো খেলা শুরু করা যাক। কিছুক্ষণ পর দেখা যায় এন্ড্রু ড্রিঙ্কস করতে করতে পুরো মাতাল হয়ে গেছে। জিনা তখন তাকে ধরে তার কেবিনে নিয়ে যায়। আসলে এটাই ছিল জিনার আসল প্ল্যান। সে চেয়েছিল এন্ড্রুকে বেশি ড্রিঙ্কস করে বেহুশ করে রাখতে, যাতে সে এন্ড্রুর কেবিনে ভ্যাকসিনের ফর্মুলাটা খুঁজে বের করতে পারে। কিন্তু জিনা এই রুমের কোনায় কোনায় খুঁজে কোথাও কোনো ফর্মুলা পায় না। আসলে জিনা জানতই না যে এন্ড্রু এক চোখ আধবোজা করে তাকে চুপচাপ লক্ষ্য করছিল। এন্ড্রু আসলে ড্রিঙ্কস করে বেহুশ হওয়ার নিখুঁত নাটক করছিল। ঠিক জিনা যখন এন্ড্রুর পকেট চেক করতে যায়, এন্ড্রু চট করে জিনার হাতটা শক্ত করে ধরে ফেলে। জিনা মারাত্মক ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বানিয়ে বলে, আমি তো তোমার কোটটা খুলে তোমাকে ঠিকভাবে শুয়ে দিতে চেয়েছিলাম। এই বলে সে ওখান থেকে চলে যায়। ওদিকে জেলের ভেতর লিকে দেখানো হয় সে চুপচাপ বসে জিনার কথাই ভাবছিল। ঠিক তখনই জেলের অন্য কয়েদিরা খাবার খাচ্ছিল এবং গার্ডরা দূর থেকে ওদের দিকে নজর রাখছিল। এতে করে বোঝা যায় গার্ডরা গোপনে কোনো একটা চাল চেলেছে। ঠিক কিছুক্ষণের মধ্যে জেলের সমস্ত কয়েদিরা হঠাৎ নিজেদের পেট চেপে ধরে ব্যথা চিৎকার করতে শুরু করে, কারণ গার্ডরা আগে থেকে জেলের খাবারের সাথে একটা মারাত্মক কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল। সবাই অসুস্থ হয়ে পড়ায় তখনই সবাইকে জেলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সবাইকে চেক আপ করে ঔষধ দেয়, কিন্তু লিকে একটা আলাদা লাল রঙের মেডিসিন দেওয়া হয় এবং লি না বুঝেই ওটা খেয়ে নেয়। এরপর আমরা জেরার্ডকে দেখতে পাই। সে রশিকে আড়ালে ডেকে বলে, আমরা লির খাবারের সাথে একটা বিশেষ ঔষধ মিশিয়ে দিয়েছি, যার কারণে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হবে। আর এরপর তাকে আমরা একটা আলাদা মেডিসিন খাইয়েছি, যা লির হার্টবিট একদম কমিয়ে দেবে। কয়েদিদের অবস্থা দেখে পুলিশ যখন লিকে তড়িঘড়ি করে বাইরের হাসপাতালে নিয়ে যাবে, ঠিক তখন তোমাকে সুযোগ বুঝে মাঝ রাস্তা থেকে লিকে কিডন্যাপ করে নিয়ে আসতে হবে এবং তার শরীরে এই বিশেষ ইনজেকশনটা পুশ করতে হবে, তবেই তার হার্টবিট আবার নর্মাল হবে। যদি এই কাজ করতে একটু দেরি হয় তবে কিন্তু লি মারা যাবে। মনে রেখো, কেউ যেন কোনোভাবে জানতে না পারে যে তুমি এই কাজটা করেছ, না হলে মস্ত বড় বিপদ হয়ে যাবে। এটা সরাসরি উপর মহল থেকে আসা একটা সিক্রেট অর্ডার। কিন্তু জেরার যে এই ভয়ঙ্কর গেমটা খেলছিল সরল রিতা বিন্দুমাত্র জানতো না। অন্য এক দৃশ্যে চেয়ারম্যানের ওয়াইফ আর সিডনি জেলে আসে নাথানের সাথে দেখা করতে। সেখানে চেয়ারম্যানের ওয়াইফ নাথানকে সান্ত্বনা দিয়ে বলে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তুমি খুব জলদি এই জেল থেকে বাইরে বের হয়ে যাবে, একদমই টেনশন করো না, এটা আমার প্রমিস। নাথান তখন চোখ বড় বড় করে বলে, মা, চ্যাংও কিন্তু আমার সাথে এই জেলেই বন্দি আছে, আমাদের যে কোনো উপায় তাকেও বাইরে বের করতে হবে। নাথানের মুখে চ্যাংয়ের নাম শোনা মাত্রই পাশে দাঁড়িয়ে থাকা সিন্ডি পুরো চমকে ওঠে। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, কি চ্যাংও এই জেলে বন্দি আছে? সে এখন কেমন আছে? তার কোনো ক্ষতি হয়নি তো? সিন্ডির এমন অস্থিরতা দেখে চেয়ারম্যানের ওয়াইফ বেশ রেগে যায়। সে সিন্ডিকে ধমক দিয়ে বলে, তোমার নিজের আপন ভাই এতদিন ধরে এই জেলের ভেতরে বন্দী হয়ে আছে, একদিনের জন্য তার কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করনি, আর এই চ্যাং নামের একটা বাইরের ছেলের জন্য তুমি এতটা উতলা হয়ে উঠেছ? সিন্ডি তখন পরিস্থিতি সামাল দিতে বানিয়ে বলে, না মা, আসলে তেমন কিছু না,
আমি জাস্ট ওই চ্যাংয়ের সাথে আমাদের কোম্পানির কিছু দরকারি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। সিন্ডি চলে যাওয়ার পর চেয়ারম্যানের ওয়াইফ নাথানকে জিজ্ঞেস করে, আচ্ছা নাথান, তুমি ওই চ্যাংকে এই জেল থেকে কেন বের করতে চাও? তোমার কি মনে নেই সে ডোডো গ্রুপের সাথে অতীতে কি কি করেছে? নাথান তখন ফিসফিস করে বলে, মা তুমি আসল সত্যটা জানো না। চ্যাংয়ের কাছে ওই ভ্যাকসিনের আসল ফর্মুলাটা লুকানো আছে। আমরা যদি কোনোভাবে সেটা একবার হাতিয়ে নিতে পারি তবে এই পুরো শহরের রাজা হব আমরাই। এই জন্য আমাদের চ্যাংকে যে কোনো মূল্যে জেল থেকে বের করতে হবে, যাতে সে বাধ্য হয়ে ফর্মুলাটা আমাদের হাতে তুলে দেয়। এরপর নাথান সরাসরি লির সেলের কাছে যায় এবং তাকে আশ্বস্ত করে বলে, চ্যাং, আমি তোমাকে এই নরক থেকে বের করার সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছি, তুমি একদম চিন্তা করো না। আর ঠিক তখনই লির শরীরে সে বিষাক্ত ঔষধের অ্যাকশন শুরু হয়ে যায়। লি আচমকা তীব্র যন্ত্রণায় নিজের পেট চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে এবং ছটফট করতে শুরু করে। লির এই অবস্থা দেখে নাথান পুরো ঘাবড়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, আরে তোমার আবার কি হলো? ওরে, কে কোথায় আছো? ওকে বাঁচাও। চ্যাং, তুমি আমাকে এই ফর্মুলা না দিয়ে দয়া করে মরে যেও না। এরপর জেলের সিকিউরিটি গার্ডরা লিকে তড়িঘড়ি করে একটা অ্যাম্বুলেন্সে তুলে বাইরের হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বন্ধুরা, এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের ছিটে ছদ্মবেশে বসেছিল রশি। অ্যাম্বুলেন্সের পেছন পেছন পুলিশ ও গার্ডদের একটা গাড়িও আসছিল, কিন্তু মাঝ রাস্তায় একটা ট্রাফিক সিগন্যালে পুলিশের গাড়িটা আটকে যায়। আর এই সুযোগে রশি অ্যাম্বুলেন্সের স্পিড বাড়িয়ে দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্য রাস্তা দিয়ে চুপচাপ চলে যায়। অ্যাম্বুলেন্সের ভেতর লিকে সুরক্ষা দেওয়ার জন্য একজন নার্সও উপস্থিত ছিল, কিন্তু রশি আগে থেকে গাড়ির ভেতর একটা বিশেষ গ্যাস স্প্রে করে রেখেছিল, যার কারণে ওই নার্স কিছুক্ষণের মধ্যেই বেহুশ হয়ে পড়ে। এরপর রশি একটা নির্জন জায়গায় গিয়ে অ্যাম্বুলেন্সটা থামায় এবং পেছনের দরজা খুলে লির অবস্থা দেখতে যায়। ওদিকে ওই নার্স পুরোপুরি বেহুশ হওয়ার ঠিক আগ মুহূর্তেই রশির মুখের মাস্কটা একটু আলগা হয়ে সরে যায় এবং নার্স রশির মুখটা আবছা দেখে ফেলে। তবে নার্স তার পরক্ষণে পুরোপুরি বেহুশ হয়ে যায়। রশি এই বিষয়টাকে তেমন একটা সিরিয়াসলি নেয় না। সে আর দেরি না করে লিকে দ্রুত নিজের পার্সোনাল গাড়িতে শিফট করে নেয় এবং জেরার্ডের দেওয়া ওই বিশেষ ইনজেকশনটা লির শরীরে পুশ করে। ইনজেকশন দেওয়ার সাথে সাথে লির হার্টবিট আবার আগের মতো নর্মাল হয়ে যায়। কিন্তু রশি এখানে অজান্তে মস্ত বড় একটা বিপদে ফেসে যায়। যখন রশির মুখের মাস্কটা একটু খুলে গিয়েছিল তখন গাড়ির ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় রশির পুরো মুখটা একদম পরিষ্কার রেকর্ড হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে এই সিসিটিভি ফুটেজ আর নিউজ পুরো শহরে ছড়িয়ে পড়ে। ব্রেকিং নিউজে দেখানো হয় যে চ্যাং নামের এক দাগী অপরাধীকে হসপিটালে নেওয়ার পথে মাঝপথ থেকে কিডন্যাপ করা হয়েছে। আর এই কিডন্যাপার হলো স্বয়ং এনআইএর অফিসার রশি। টিভিতে এই খবর দেখে ডোডো গ্রুপের সবাই তো শকড হয়ে যায়। তারা ভাবে রশি হঠাৎ লিকে কেন এভাবে আইন ভেঙে বাঁচাতে গেল। এই নিউজ দেখে গ্রে মনে মনে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে রশিকে মনে মনে ভীষণ পছন্দ করত। এরপর গ্রে যখন মন খারাপ করে অফিসের করিডোর দিয়ে যাচ্ছিল তখন সে এন্ড্রুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ফোনে কারোর সাথে গোপনে কথা বলতে শুনতে পায়। অ্যাসিস্ট্যান্ট ফোনে বলছিল, ভ্যাকসিনের ফর্মুলা ডিকোড করার জন্য আমি একজন আন্তর্জাতিক মানের সায়েন্টিস্টকে খুঁজে পেয়েছি। আমরা খুব জলদি এবার নিজস্ব ভ্যাকসিন তৈরি করতে পারবো। অ্যাসিস্ট্যান্টের এই কথা আড়াল থেকে শুনে গ্রের পায়ের তলার মাটি যেন সরে যায়। সে পুরো স্তব্ধ হয়ে মনে মনে ভাবে, তার মানে জিনা সেদিন এন্ড্রুর ব্যাপারে যা যা বলেছিল তার সবটাই সত্যি ছিল। ভ্যাকসিনের আসল ফর্মুলা তাহলে শুরু থেকে এন্ড্রুর কাছে আছে। আর ডাক্তার ডেভিডকেও কি তাহলে এন্ড্রু নিজেই খুন করেছে? এই ভয়ঙ্কর সত্যটা জানতে পেরে গ্রে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে জেরার্ড রশিকে ফোন করে বলে, খুব ভালো করেছো রশি, তুমি চ্যাংকে সাকসেসফুলি কিডন্যাপ করতে পেরেছো। এখন তুমি যেভাবে পারো তার উপরে প্রেসার ক্রিয়েট করে এটা খুঁজে বের করো যে ভ্যাকসিনের আসল ফর্মুলাটা কোথায় লুকিয়ে রেখেছে। এরপর রশি লির কাছে যায় এবং বেশ নরম সুরে জিজ্ঞেস করে, চ্যাং তুমি এখন কেমন আছো? ভালোই হয়েছে যে আমি তোমাকে পুলিশের হাত থেকে সঠিক সময়ে বাঁচিয়ে নিয়েছি, না হলে তোমাকে হয়তো সারা জীবন ওই অন্ধকার জেলে পচতে হতো। কিন্তু লি তো খুব ভালো করে জানতো যে রশি তাকে দয়া দেখাতে বা বাঁচাতে এখানে নিয়ে আসেনি। লি তখন রশির চোখের দিকে তাকিয়ে কড়া গলায় বলে, এত জিলাপির প্যাস না লাগিয়ে সরাসরি কাজের কথা বলছো না কেন? তুমি তো আসলে আমার থেকে এটাই জানতে চাও যে ভ্যাকসিনের ফর্মুলাটা কোথায় লুকানো আছে। আমি এখন পরিষ্কার বুঝতে পারছি তুমিও আসলে ওই ভয়ঙ্কর বসের জন্য আড়াল থেকে কাজ করছো, যার গুন্ডারা পুরো শহরের বুকে ভাইরাসের মতো ছড়িয়ে আছে। লির মুখে এই কথা শুনে রশি অবাক হয়ে বলে, আরে তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আমি দেশের সুরক্ষার জন্য এনআইএর হয়ে কাজ করি।
আর এখন আমাদের দেশের সুরক্ষার স্বার্থেই ওই ভ্যাকসিনের ফর্মুলাটা খুবই প্রয়োজন। আমি এই মূল্যবান জিনিসটা অন্য কোনো দেশের গুপ্তচরের হাতে লি তখন রশিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি ভুল পথে আছো, ফর্মুলা আমার কাছে বিন্দুমাত্র নেই, ওটা আসলে জেজের কাছে আছে। কিন্তু রশি লির কোনো কথাই বিশ্বাস করতে চায় না। সে উল্টো লির 2 হাতে শক্ত লোহার হাতকড়া পরিয়ে দেয় এবং ফর্মুলা আদায় করার জন্য তার উপরে অমানসিক অত্যাচার করতে শুরু করে। আসলে রশি মনে মনে লির সাথে এতটা খারাপ ব্যবহার করতে চাইছিল না। রশির মনে হচ্ছিল সে যা কিছু করছে নিজের দেশের জন্যই করছে, কিন্তু বেচারে সরল রশি এটা বিন্দুমাত্র জানতো না যে দেশের নাম করে এসব জঘন্য কাজ আসলে তার বসের পার্সোনাল স্বার্থে করানো হচ্ছিল। আর ওদিকে ঘরের কোণায় লুকিয়ে রাখা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্দার আড়ালে বসে থাকা সে মূল ভিলেন লির উপর হওয়া এই সমস্ত অত্যাচার বেশ উপভোগ করছিল। আর ঠিক এই দৃশ্যে কাহিনীর পর্দায় প্রথমবার সে বসের চেহারা রিভিল করা হয়। সে ছিল দেখতে একটু বয়স্ক, কিন্তু সে দেখতে যেমনই হোক লোকটা যে অনেক বেশি ডেঞ্জারাস তা প্যানির অ্যাসিস্ট্যান্টের কথা শুনে বোঝা যায়। অ্যাসিস্ট্যান্ট বসকে বলে, বস লির যে হাবভাব মনে হচ্ছে সে সুযোগ পেলে এখান থেকে পালিয়ে যাবে। তখন বস ঠান্ডা মাথায় জবাব দেয়, যদি লি এখান থেকে পালানোর চেষ্টা করে তবে এক বাক্যে ধরে নেবে যে ভ্যাকসিনের আসল ফর্মুলা ওর কাছেই আছে। অন্যদিকে লির এভাবে নাটকীয়ভাবে কিডন্যাপ হওয়ার কথা জেজে আর নীল শুনতে পায়। তারা এই খবর পেয়ে পুরো শকড হয়ে যায়, কারণ তারা খুব ভালো করে জানে যে লি তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই ফিরে আসবে। ঠিক তখনই জেজের বডিগার্ড সেখানে এসে হাজির হয় এবং জেজেকে বলে, তুমি শহরের প্রতিটা হাসপাতালে ভালো করে চেক করো, দেখো জিনার ভাই বর্তমানে কোথায় ভর্তি আছে। আমি নিশ্চিত যে সে একজন মানসিক রোগী। আমরা যদি কোনোভাবে তার খোঁজ পেয়ে যাই তবে জিনার খোঁজ পেতে তেমন একটা কষ্ট হবে না। বডিগার্ড শেষমেশ খুঁজতে খুঁজতে ঠিক সেই হাসপাতালে পৌঁছে যায় যেখানে জিনার ভাই ভর্তি ছিল, কিন্তু সেখানে জিনার ভাই অন্য এক ছদ্মনামে ভর্তি থাকায় বডিগার্ড প্রথমে তাকে চিনতে পারে না এবং সেখান থেকে বের হয়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কেবিনের টিভিতে লির কিডন্যাপ হওয়ার ব্রেকিং নিউজটা চলতে শুরু করে। টিভির স্ক্রিনে লির ছবি দেখে জিনার ভাই আচমকা বলতে শুরু করে, তুমি আবার জেলের ভেতরে কিভাবে চলে গেলে? এই কথা শুনে বডিগার্ডের বুঝতে আর বাকি থাকে না যে এটাই আসলে জিনার আপন ভাই। বডিগার্ড আর 1 সেকেন্ডও দেরি না করে তড়িঘড়ি করে জেজেকে ফোন করে এবং হাসপাতালের সমস্ত আপডেট জানিয়ে দেয়। অন্য এক দৃশ্যে গ্রেকে দেখানো হয় সে জিনাকে সব সত্যি কথা বলার জন্য একটা নির্জন জায়গায় ডেকেছিল। গ্রে জিনার দিকে তাকিয়ে আফসোস করে বলে, জিনা তুমি সেদিন একদম ঠিক কথাই বলেছিলে। আমি টাকার লোভে অন্ধ হয়ে এন্ড্রুর সমস্ত ভালো মন্দ কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, কারণ আমার বাবার চিকিৎসার জন্য তখন অনেক টাকার প্রয়োজন ছিল। আর এই এন্ড্রুর কথা মতো চলতে গিয়ে আমি একের পর এক ভুলের পর ভুল করে গেছি। আমার মনে হয় এই পাপের শাস্তি আমাকে উপরওয়ালা হাতে নাতে দিয়েছেন। কিছুদিন আগেই আমার বাবা মারা গেছেন আর আমি এখন এটা নিশ্চিতভাবে জানতে পেরেছি যে ভ্যাকসিনের আসল ফর্মুলা এন্ড্রুর কাছেই আছে। জিনা তখন গ্রেকে সান্ত্বনা দিয়ে বলে, যা হবার তা হয়ে গেছে, এখন আফসোস করে কোনো লাভ নেই। আমাদের এখন যে কোনো উপায় লিকে নির্দোষ প্রমাণ করতে হবে। ওদিকে বডিগার্ডের খবর পেয়ে যে এন্ড্রু আর তার বডিগার্ড দলবল নিয়ে হসপিটালে এসে পৌঁছায় যেখানে জিনার ভাই ছিল। তারা বাইরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় যে এই ছেলের সাথে হাসপাতালে যেই দেখা করতে আসবে সেই আসলে আসল জিনা, যে লিকে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স নিয়ে কিডন্যাপ করেছে। ঠিক তখনই এন্ড্রু দূর থেকে ছদ্মবেশে থাকা জিনাকে ওই কেবিনের দিকে যেতে দেখে ফেলে। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে তাদের অফিসে কাজ করা জন হিউনি হলো আসলে জিনা। এই 3 জন এখন জিনার আসল পরিচয় পুরোপুরি জেনে গেছে। যে তখন এন্ড্রুকে সন্দেহ করে জিজ্ঞেস করে, এই মেয়েটি কি কখনো তোমাকে অফিসের কেবিনে ভ্যাকসিনের ফর্মুলার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করেছে? কারণ সে লিকে বাঁচানোর জন্য এই ভ্যাকসিনের ফর্মুলা পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে। এন্ড্রু খুব ভালো করে জানতো ভ্যাকসিনের ফর্মুলার জন্যই জিনা সেদিন তার কেবিনে ঢুকে তন্ন করে খুঁজছিল। কিন্তু এন্ড্রু মনে মনে জিনাকে পছন্দ করায় সে জিনাকে কোনো বিপদে ফেলতে চায় না। তাই সে জেজের সামনে বানিয়ে বলে, না না, সে তো আমাকে কখনোই এই ফর্মুলা নিয়ে কোনো কথাই বলেনি। জেজে তখন এন্ড্রুকে বলে, যাই হোক তুমি এই মেয়ের থেকে একটু সাবধানে থেকো, সময় সুযোগ বুঝে আমাদের এই মেয়েকেও একটা উচিত শিক্ষা দিতে হবে। অন্যদিকে রশিকে দেখানো হয় যে লিকে একাধারে পছন্দও করে আবার তার জেরার্ডের কথার উপরে বিশ্বাস আছে যে লির কাছে ওই ফর্মুলা আছে, আর এই কারণে সে দেশের স্বার্থে লির উপরে অমানবিক অত্যাচার করতে শুরু করে। কিন্তু লি একটা কথাই বলতে থাকে যে আমার কাছে ওই ভ্যাকসিনের কোনো ফর্মুলাই নেই, ওটা শুরু থেকে জেজের কাছে আছে। লির এই অনর ভাব দেখে রশির মনে একটু সন্দেহর দানা বাঁধে। সে জেরার্ডকে কল করে বলে,
স্যার মনে হচ্ছে আমরা বিনা কারণে লির পেছনে পড়ে আছি। এমনও তো হতে পারে যে এই ফর্মুলা সত্যি লির কাছে নেই, ওটা জেজের কাছে আছে। জেরার তখন বসের সামনে লাউড স্পিকার এই কথা শোনালে বস গম্ভীর হয়ে বলে, এত কিছুর পরও যখন এই ছেলে একটা শব্দ মুখ থেকে বের করেনি, তাহলে হয়তো প্যানি আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে অনেক হাই লেভেলের ট্রেনিং দিয়েছে যাতে প্রেসারেও সে মুখ না খোলে। প্যানি তখন তার বসকে বলে, বস আমাদের কিন্তু জেজের উপরে একটু সন্দেহ করা উচিত, হয়তো ফর্মুলা তার কাছে লুকিয়ে রাখা আছে। প্যানির কথা শুনে বস বলে, ঠিক আছে, আমি ডিফেন্স ফ্যাক্টরি ভিক্টরকে খুব ভালোভাবে চিনি, তার মাধ্যমে আমি জেজের সাথে সরাসরি কথা বলবো। পরের সিনে দেখা যায় সেই ডেঞ্জারাস বস জেজে, নীল, ভিক্টর আর গিমি এক গোপন আস্তানায় মিটিং এর জন্য এক টেবিলে বসেছে। ভিক্টর তখন নীল আর জেজের সাথে বসের পরিচয় করিয়ে দিয়ে বলে, উনি একজন আন্তর্জাতিক মানের মস্ত বড় বিজনেসম্যান, সবাই ওনাকে বস বলে, উনি অনেক পাওয়ারফুল লোক। বস তখন সরাসরি জেজেকে জিজ্ঞেস করে, আমি বাজারে একটা মহামূল্যবান ভ্যাকসিনের ফর্মুলার ব্যাপারে শুনেছিলাম, আপনারা কি তার ব্যাপারে কিছু জানেন যে ওটা এখন কার কাছে আছে? জেজে তখন হেসে বলে, ভ্যাকসিনের ফর্মুলা? না না বস, এই ব্যাপারে আমরা বিন্দুমাত্র কিছুই জানি না। তবে হ্যাঁ, যদি আমি এই বিষয়ে ভবিষ্যতে কোনো খবর পাই তবে সর্বপ্রথম আমি আপনাকে এসে জানাবো। মিটিং শেষ করে চলে যাওয়ার সময় বস তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ব্যারির দিকে তাকিয়ে বলে, জেজের চোখে আমি কোনো লোভ বা লুকোচুরি দেখিনি। আমার দৃঢ় বিশ্বাস জেজের কাছে ওই ভ্যাকসিনের ফর্মুলা বিন্দুমাত্র নেই। বস তার অ্যাসিস্ট্যান্টকে আরো বুঝিয়ে বলে, কারণ যখন আমি ভ্যাকসিনের ব্যাপারে কথা বলছিলাম তখন জেজের চোখে বিন্দুমাত্র চমকে ওঠার কোনো লক্ষণই ছিল না। তার আচরণ দেখে একদম পরিষ্কার বোঝা যায় যে সে ভ্যাকসিনের ফর্মুলার ব্যাপারে সত্যি কিছুই জানে না। তাই আমি নিশ্চিত ওই ফর্মুলা কেবল চ্যাংয়ের কাছেই আছে। একটা কাজ করো, এবার তাকে সরাসরি জীবনের ভয় দেখিয়ে ভ্যাকসিনের ফর্মুলার ব্যাপারে আসল সত্যটা বের করো। এখানে আমাদের মনেও একটা মস্ত বড় খটকা লাগেছে। বস যখন ওভাবে ভ্যাকসিনের ফর্মুলার কথা জিজ্ঞেস করছিল তখন জেজের চোখে একটু ভয় বা টেনশন কেন ছিল না? সে এত কনফিডেন্সের সাথে কিভাবে মিথ্যা কথা বলছিল? ঠিক তখনই কাহিনীর মস্ত বড় টুইস্টটা সামনে আসে। বস সেখান থেকে চলে যাওয়ার পর নীল একটা লম্বা শ্বাস ফেলে স্বস্তির সুরে বলে, একটুর জন্য বেঁচে গেলাম। এই লোকটা শুধু মস্ত বড় বিজনেসম্যানই নয়, বরং অনেক ডেঞ্জারাস আর পাওয়ারফুল একজন আন্ডারওয়ার্ল্ডের লিডার। সে যদি কোনোভাবে আসল সত্যটা জানতে পারত তবে আজ আমাদের আর রক্ষা হতো না। জেজে তখন মাথা নেড়ে বলে, আমিও জীবনের সবচেয়ে মিথ্যাটা বলেছি। আমি নিজেও জানতাম না যে এত কনফিডেন্সলি আমি ওনার সামনে মিথ্যাটা বলতে পারবো। কিন্তু আপনাকে এই খবরটা কে দিয়েছিল যে বস এখানে আমাদের সাথে দেখা করতে আসছে? ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় জেরার্ডের। আর তখনই জানা যায় এক ভয়ঙ্কর সত্য, এই জেরার্ড আসলে এনআইএর হয়ে কাজ করে না, আর না ওই ডেঞ্জারাস বসের জন্য, বরং সে বসের দলে থেকেও আড়ালে নীলের বিশ্বস্ত লোক হিসেবে কাজ করছিল। যখনই বস প্যানিকে বলছিল যে ভ্যাকসিনের ফর্মুলা জেজের কাছে থাকতে পারে, তখন জেরার্ড এই কারণে বসের সামনে বারবার বলছিল যে জেজের কাছে কোনো ফর্মুলা নেই। জেরার্ড তখন নীলকে বলে, স্যার আমি আর কতদিন এভাবে আড়ালে থেকে কাজ করব? এবার আমাকে দয়া করে একটা বড় পজিশনে বসিয়ে দিন। অন্যদিকে এন্ড্রু কোনোভাবে জানতে পারে যে জেজের কারণে জিনার জীবন মস্ত বড় বিপদের মুখে পড়েছে। জিনার সুরক্ষার কথা ভেবে সে জিনাকে নিজের ক্যাবিনে ডেকে আনে এবং বলে, আমি তোমাকে কোম্পানির একটা বিশেষ কাজে কিছু মাসের জন্য এই শহর থেকে বাইরে পাঠাতে চাই। তোমাকে আগামী কয়েক মাস ওখানে কাজ করতে হবে। কিন্তু জিনা এন্ড্রুর এই ভালো উদ্দেশ্যটা বুঝতে পারে না এবং রাগের মাথায় নিজের ব্যাগ থেকে একটা কাগজ বের করে বলে, আমি কোথাও যাব না এন্ড্রু, নাও এটা হচ্ছে আমার রেজিগনেশন লেটার। আমি আজ থেকে আর এই ডোডো গ্রুপের হয়ে কাজ করব না, আর এখন থেকে তোমার কোনো অর্ডার বা হুকুম আমাকে শুনতে হবে না। এই কথা বলে সে কেবিন থেকে চলে যেতে শুরু করে, কিন্তু এন্ড্রু জিনাকে আটকানোর জন্য তার হাত ধরে নিজের দিকে টেনে আনে। জিনা প্রচন্ড রেগে যায় এবং তার হাত ছড়িয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে রশির লির রুমে গিয়ে দেখতে পায় লি সেখানে নেই। সে অবাক হয়ে চারপাশ খুঁজতেই হঠাৎ লি পেছন থেকে এসে রশিকে একটানে দেয়ালের সাথে চেপে ধরে এবং খুব শান্ত গলায় বলে, রশি প্লিজ এবার আমাকে ছেড়ে দাও, আমার কাছে ভ্যাকসিনের কোনো ফর্মুলা সত্যিই নেই। এ কথা বলে লি যখনই ঘর থেকে বের হতে যাবে তখন রশি লির দিকে বন্দুক তাক করে কড়া গলায় বলে, যদি এক পাও বাইরে দেওয়ার চেষ্টা করো তবে আমি তোমাকে এখানে শুট করে মেরে ফেলবো। লি তখন রশির চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমার ব্যাপারে খুব ভালো করে জানি, আর তুমিও আমার অতীত সম্পর্কে খুব ভালো করে জানো। আমার কাছে ওই ফর্মুলা সত্যিই নেই, আর এটাই একমাত্র পরম সত্য। এখন তোমার যদি আমাকে শুট করার খুব ইচ্ছে থাকে তবে তুমি অনায়াসে করতে পারো। এই কথা বলে সে রশির বন্দুকের তোয়াক্কা না করে সোজা বাইরে চলে যায়। কিন্তু লি বাইরে পা রাখতেই বসের একদল গুন্ডরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে।
কারণ বস আগে থেকে করার নির্দেশ দিয়েছিল যে লি যদি বাঁচার জন্য ওখান থেকে পালানোর চেষ্টা করে তবে ধরে নিতে হবে ভ্যাকসিনের ফর্মুলা ওর কাছে আছে। প্যানির অ্যাসিস্ট্যান্ট তখন বসকে কল করে সব আপডেট জানিয়ে দেয়। খবর পেয়ে বস প্যানিকে ডেকে বলে, মনে হচ্ছে সত্যি ফর্মুলা ওই ছেলের কাছে আছে, কিন্তু সে সহজে মুখ খুলতে চাচ্ছে না। এখন তাকে দুনিয়া থেকে চিরতরে মেরে ফেলা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তাই খোলা নেই। ঠিক তখনই রসি ঘর থেকে ছুটে এসে ওই গুন্ডাদের উপরে বন্দুক তাক করে চিৎকার করে বলে, চ্যাংকে ছেড়ে দাও। কিন্তু প্যানির অ্যাসিস্ট্যান্ট রসিকে সুযোগ না দিয়ে পেছন থেকে আচমকা তার উপরে আঘাত করে বেহুশ করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় লি আর রসিকে একটা পরিত্যক্ত গোডাউনের ভেতরে চেয়ারের সাথে খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছে। আর ঠিক তখনই সেখানে প্যানির বস্তার দলবল নিয়ে হাজির হয়। বসদের সামনে গিয়ে এক কুৎসিত হাসি দিয়ে বলে, বাহ চ্যাং, তুমি তো দেখছি অনেক বুদ্ধিমান আর দুষ্ট ছেলে, কিন্তু তোমার এই চালাকি আর বেশিক্ষণ টিকবে না। যদি তুমি আমাকে সোজা আঙুলে না বলো ওই ভ্যাকসিনের ফর্মুলা কোথায় লুকিয়ে রেখেছ, তবে আজ তোমাদের দুজনের কপালে মস্ত বড় দুঃখ আছে। বস লিকে বলে, এখনই সত্যিটা যদি না বলো তবে এখানে আজ তোমাদেরকে মরতে হবে। লি তখন পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলে, এই বুড়ো লোক, আমার কথা কান খুলে শুনে রাখ। তুই আমাকে যত খুশি অত্যাচার করতে পারিস, কিন্তু পরম সত্য এটাই যে আমার কাছে কোনো ভ্যাকসিনের ফর্মুলা নেই। লির মুখে এই কথা শুনে বস একটা কুৎসিত হাসি দেয়। এরপর সে একটা বিশেষ কাঠের বক্স খোলে, যার ভিতরে অনেকগুলো ধারালো সুই রাখা ছিল। বস একটা লম্বা সুই হাতে নিয়ে লিকে বলে, চ্যাং, যদি এখনো সত্যি কথা না বলো তবে এই সুইগুলো তোমার শরীরে এমন কিছু সেন্সিটিভ পয়েন্টে ফুটিয়ে দেব যার ব্যথায় তোমার পুরো শরীর যেন ফেটে যাবে। এই প্রথম সুইটার কারণে তোমার শরীরে এমন তীব্র যন্ত্রণা শুরু হবে যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। তখন ব্যথার চোটে তোমার মনে হবে শরীর থেকে বুঝি এখনই প্রাণটা বের হয়ে যাচ্ছে। আর একদম শেষে থাকবে এই তৃতীয় সুইটা। এটা শরীরে ঢোকার সাথে সাথেই তোমার গল্প চিরতরে শেষ হয়ে যাবে। তাই সত্যিটা বলে দাও। লি বলে, পাগল, ওই ফর্মুলা আমার কাছে নেই। লির মুখে এমন জবাব শুনে বস এবার মারাত্মক রেগে যায়। সে পাশে দাঁড়িয়ে থাকা প্যানিকে ইশারা করে সুইগুলো লির শরীরে ফুটিয়ে দিতে। প্যানি মন থেকে লিকে মারতে না চাইলেও বসের হুকুম অমান্য করার সাহস তার ছিল না। সে অনেক কষ্টে কাঁপানো হাতে লির পায়ে প্রথম সুইটা ফুটিয়ে দেয়। সুইটা ঢুকতেই লি তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে। পাশে বাধা অবস্থায় থাকা রশিও লির এই কষ্ট দেখে চিৎকার করে বলতে থাকে, প্লিজ এসব বন্ধ করো, দয়া করে ওকে আর মেরো না। কিন্তু এমন ভয়ানক ব্যথার পরে লি হাঁপাতে হাঁপাতে একটাই কথা বলে, আমার কাছে কোনো ফর্মুলা নেই। লির এই অনর্ভাব দেখে বসের রাগ আরো বেড়ে যায়। সে প্যানিকে এবার দ্বিতীয় সুইটা লির শরীরে ঢোকাতে বলে। প্যানি এবার আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। সে লির এই অবস্থা দেখে ভীষণ কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বসের করার নির্দেশের কাছে সে সম্পূর্ণ নিরুপায় ছিল। প্যানি কাঁদতে কাঁদতে লির পায়ে দ্বিতীয় সুইটা গভীরভাবে ফুটিয়ে দেয়। এবার লির অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে পাগলের মতো চিৎকার করতে থাকে। ব্যথায় তার পুরো শরীর নীল হয়ে আসছিল। তার আর এই অমানসিক কষ্ট সহ্য হচ্ছিল না। বস তখন লির মুখের কাছে ঝুঁকে এসে বলে, তুমি কি এখনো মুখ খুলতে চাও না? ঠিক আছে, তাহলে এবার চিরতরে মরার জন্য তৈরি হয়ে যাও। এই বলে সে প্যানিকে তৃতীয় সুইটা ফুটিয়ে দিতে বলে। প্যানি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কিন্তু বস, এই সুইটা দিলে ও তো সত্যি সত্যি মারা যাবে। বস তখন রেগে গিয়ে বলে, তোমাকে যা বলছে ঠিক তাই করো, কোনো তর্ক করো না। প্যানি আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে লির শরীরে সে বিষাক্ত তৃতীয় সুইটা ফুটিয়ে দেয়। আর সাথে সাথে লি এত জোরে চিৎকার করে ওঠে যা দেখে মনে হচ্ছিল এটাই বোধহয় তার জীবনের শেষ মুহূর্ত। আর লির এই করুণ চিৎকার আর নিথর হয়ে আসার মাঝেই এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পার্টটি তা কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।